নমস্কার, গল্পবাবুর পাঠশালায় আপনাদেরকে স্বাগত। আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাড়হিম করা ভূতের গল্প গুপ্তধন। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভূতের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গুপ্তধন। গল্প পাঠে বাপি। ভূতনাথবাবু অনেক ধার দেনা করে কষ্টে জমানো যা কিছু টাকা পয়সা ছিল সব দিয়ে যে পুরনো বাড়িটা কিনলেন, তার বাড়িটা কারো পছন্দ হলো না। পছন্দ হওয়ার মতও ছিল না। ৩-৪খানা ঘর আছে বটে, কিন্তু সেগুলোর অবস্থা খুবই খারাপ। দেওয়ালে শ্যাওলা অশ্বত্থের চারা গজাচ্ছে, দেওয়ালের চাপড়া বেশিরভাগই খসে পড়েছে, ছাদে বিস্তর ফুটো, মেঝের অবস্থা ভালো নয়, অজস্র ফাটল। ভূতনাথবাবুর গিন্নি নাক সিটকে বলে ফেললেন, এ তো মানুষের বাসযোগ্য নয়। ভূতনাথবাবুর 2 ছেলে আর 3 মেয়ের মুখ বেশ ভার। অনাথবাবু সবই বুঝলেন, দুঃখ করে বললেন, আমার সামান্য মাস্টারি চাকরি, তা থেকে যা আয় হয় তাতে তো এটাই আমার তাজমহল। তাও গঙ্গারামবাবুর ছেলেকে প্রাইভেট পড়াই বলে তিনি দাম একটু কম করেই নিলেন। 35,000 টাকায় এই বাজারে কি বাড়ি কেনা যায়? তবে তোমরা যতটা খারাপ ভাবছো ততটা হয়তো নয়। এই বাড়িতে বহুদিন ধরে কেউ বসবাস করতো না বলে অযত্নে এরকম অবস্থা, এরকম দুরবস্থা হয়েছে। ওই টুকটাক একটু মেরামত করে নিলে খারাপ হবে না। দেখো, শত হলেও তো নিজেদের বাড়ি। কথাটা ঠিক। এই মহিমগঞ্জের মতো ছোট গঞ্জেও বাড়ি ভাড়া বেশ চড়া। ভূতনাথবাবু যে বাড়িতে ছিলেন সে বাড়ির বাড়িওয়ালা নিত্যই তাকে তুলে দেওয়ার জন্য নানা ফন্দি ফিকির করত। মরিয়া হয়েই বাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি। যাই হোক, বাক্স প্যাটরা নিয়ে গিন্নি আর 5 ছেলে মেয়েকে নিয়ে একদিন ভোরবেলায় ভূতনাথবাবু বাড়িটায় ঢুকে পড়লেন। অপছন্দ হলেও বাড়িটা নিজের বলে সকলেরই খুশি খুশি ভাব। সবাই মিলে বাড়িটা ঝাড়পোছ করতে আর ঘর সাজাতে লেগে গেল। ভূতনাথবাবুর ছাত্ররা এসে বাড়ির সামনের বাগানটায় সাফসুতরা করে দিল। কয়েকদিন আগে ভূতনাথবাবুর নিজের হাতে গোলা চুন দিয়ে গোটা বাড়িটা চুনকাম করেছেন। তাতেও যে খুব একটা দেখনসই হয়েছে তা নয়, তবে বাড়িতে মানুষ থাকলে ধীরে ধীরে বাড়ির একটা লক্ষ্মীশ্রীও এসে যায়। আজ আর রান্নাবান্না হয়নি। সবাই দুধ চিড়ে আর ফল খেয়ে ক্লান্ত হয়ে একটু গড়িয়ে নিতে শুয়েছে। এমন সময় একটা লোক এলো। বেটে খাটো, কালো, রোগাটে চেহারা, পরনে হেঁটো ধুতি আর গেঞ্জি, গলায় তুলসীর মালা। ভূতনাথবাবু বারান্দায় মাদুর পেতে শুতে যাচ্ছিলেন। এমন সময় লোকটা এসে হাত জোর করে বলল, আগে পেন নাম হই কর্তা। হ্যাঁ, বাড়িটা কিনলেন বুঝি? হ্যাঁ। তা আপনি কে? আগে আমি হলুম পরাণচন্দ্র দাস, চকবেড়ে থেকে আসছি। চকবেড়ের কাছেই গোবিন্দপুরে নিবাস। ও, তা কাকে খুঁজছেন? আমাকে আপনি আজ্ঞা করবেন না, নিতান্তই তুচ্ছ লোক আমি। আপনি বিদ্বান মানুষ, পুরনো বাড়ি খোঁজা আমার খুব নেশা। ও, তাই নাকি? আজ্ঞে, তা বাবু কিছু পেলেন টেলেন নাকি? মানে সোনাদানা, হিরে জহরত কিছু? ভূতনাথবাবু হেসে ফেললেন। তাই বলো, এই জন্য পুরনো বাড়ি খুঁজে বেড়াও? হ্যাঁ না হে বাপু, আমার কপাল অত সরেস নয়। ধুলোবালি ছাড়া আর কিছুই বেরোয়নি। ভালো করে খুঁজলে বেরোতে পারে। মেঝেগুলো একটু ঠুকে ঠুকে দেখবেন, কোথাও ফাঁপা বলে মনে হয় কিনা। ও হে ভায়া, বাড়িতে গুপ্তধন থাকলে গঙ্গারামবাবু কি টের পেতেন না? তিনি ঝানু বিষয় লোক। পরাণবাবু হাল না ছেড়ে বলল, তবুও একটু খুঁজে দেখবেন। কিছু বলা তো যায় না,
এ তো মনে হচ্ছে 100 বছরের পুরনো বাড়ি। হ্যাঁ, তা হতে পারে। আর একটা কথা বাবু, তেনারা আছেন কিনা বলতে পারেন? কে? কাদের কথা বলছো? ওই ওই মানে ওই রাম নাম করলে যারা পালায়। ভূতনাথবাবু হেসে ফেললেন। না হে বাপু, ভূত প্রেতের সাক্ষাৎ এখনো পাইনি। আমার নাম ভূতনাথ হলেও ভূত প্রেত আমি মানি না। না বাবু, অমন কথা বলবেন না। পুরনো বাড়িতেই তেনাদের আস্থা নাকি না? আপনি আসতে তারা কুপিত হলেই মুশকিল। হ্যাঁ, তা আর কি করা যাবে বলো? থাকলেও তারাও থাকবেন, আমিও থাকবো। বলছিলাম, একটু বসবো বাবু? অনেক দূর থেকে হেঁটে আসছি তো। ভূতনাথ বাবু তাড়াতাড়ি বললেন, আরে বসো বসো, দাওয়া পরিষ্কারই আছে। লোকটা সসংকোচে বারান্দার ধারে বসে বলল, তাই বাড়িটা কতই কিনলেন? তা বাপু, অনেক টাকায় লেগে গেল। 35,000 টাকা। ধারকর্য হয়ে গেল মেলা। উড়ি বাস, সে তো অনেক টাকা। হ্যাঁ, গরিবের কাছে অনেক তো বটেই। ধার শোধ করতে জিভ বেরিয়ে যাবে। তা তুমি বরং বসো, বুঝলে? আমি একটু গড়িয়ে নিই, বড় ধকল গেছে কি না। আচ্ছা বাবু, আমি একটু বসে থাকি। ভূতনাথবাবু একটু চোখ বুজতেই ঘুম চলে এলো। যখন ঘুমটা ভাঙল তখন সন্ধে হয়। অবাক হয়ে দেখলেন পরান্দাস বারান্দার কোণে শুয়ে দিব্যি ঘুমোচ্ছেন। ভূতনাথবাবুর একটু মায়া হলো। লোকটাকে ডেকে তুলে বললেন, এই যে শুনছো? ও ভায়া, তা তুমি এখন কোথাও যাবে? পরাণ একটা হাই তুলে বলল, তাই ভাবছি। ভাবছো মানে? তোমার বাড়ি নেই? আছে, তবে সেখানে তো কেউ নেই, তাই বাড়ি যেতে ইচ্ছে হয় না। যা বললুম তা খেয়াল রাখবেন বাবু। পুরনো বাড়ি অনেক সময় ভারী পয়মন্ত হয়। লোকটা উঠতে যাচ্ছিল। ভূতনাথবাবু বাধা দিয়ে বললেন, আহা, এই সন্ধেবেলায় রওনা দিলে তোমার তো বাড়ি যেতে রাত পুইয়ে যাবে বাবু। আজ নতুন বাড়িতে ঢুকলুম, তুমিও অতিথি, থেকেও যেতে পারো। 3-4খানা ঘর আছে, বস্তা টস্তা পেতে শুয়ে পড়তে পারবে না? পরাণ দাস আর দ্বিরুক্তি করল না, রয়ে গেল। সরল সোজা গায়ের লোক দেখে। ভূতনাথ বাবুর গিন্নি বেশি আপত্তি করলেন না, শুধু বললেন, চোর টোর নয় তো? ভূতনাথবাবু একটু হেসে বললেন, হলেই বা, আমাদের চিন্তা কি? আমাদের তো দিন দরিদ্র অবস্থা। চোরের নেওয়ার মতো জিনিস টাকা পয়সা কোথায়? পরাণ দাস কাজের লোক, কুয়ো থেকে জল তুলল, বাচ্চাদের সঙ্গে খেলল, রাতে মশলা পিষে দিল, তারপর একখানা খেটো লাঠি নিয়ে সারা বাড়ির মেঝেতে ঠুকঠুক করে ঠুকে ফাঁপা আছে কিনা দেখতে লাগলো। কাণ্ড দেখে ভূতনাথবাবুর মায়াই হলো। পাগল আর কাকে বলে। খেয়ে দিয়ে সবাই ঘুমোলো, শুধু পরাণ দাস বলল, বাবু, আমি একটু চারিদিকে ঘুরে টুরে দেখি। রাতের বেলাতেই ওই সব অশৈল কাণ্ড কারখানা ঘটে কি না। মাঝরাতে নাড়া খেয়ে ভূতনাথবাবু উঠে বসলেন। কে? সামনে হেরিকেন হাতে পরাণ দাস চাপা গলায় বলল, পেয়েছি বাবু। অবাক হয়ে ভূতনাথবাবু বললেন, এই কি পেয়েছ? যা খুঁজতে আসা, তবে বড় কর্তা দেখিয়ে না দিলে এই জায়গা খুঁজে বের করার সাধ্য ছিল না আমার। ভূতনাথবাবুর মাথা ঘুমে ভম্বল হয়ে আছে, তাই আরও অবাক হয়ে বললেন, বুড়ো কর্তাটা আবার কে? 100 বছর আগে এই বাড়িটা তো তারই ছিল কি না? বড্ড ভালো মানুষ, সাদা ধবধবে দাড়ি, সাদা চুল, হেঁটো ধুতি পরা, আদরে গা, যেন দুধে আলতায়। খুঁজে খুঁজে যখন হয়রান হচ্ছি, ঠিক তখনই যেন দেওয়াল ফুঁড়ে বেরিয়ে এলেন। একটা হাই তুলে ভূতনাথবাবু বললেন, তুমি নিজে তো পাগল বটেই, এবার আমাকেও পাগল বানিয়ে ছাড়বে দেখছি। যাও, গিয়ে শুয়ে পড়ো, একটু চোখটা বন্ধ করে ঘুমাও বাপু। বিশ্বাস তো হলো না বাবু? আসুন তাহলে,
নিজের চোখেই দেখবেন। বিরক্ত হলেও ভূতনাথবাবুর একটু কৌতূহল হলো। পরাণ দাসের পিছু পিছু বাড়ির পিছন দিকে রান্নাঘরের পাশের এদো ঘরখানায় ঢুকে থমকে গেলেন। মেঝের ওপর স্তূপাকার ইট, মাটি ছড়িয়ে আছে, তার মাঝখানে একটা পেল্লাই গর্ত। এসব এসব কি করেছো এ পরাণ? মেঝেটা যে ভেঙে ফেলেছ যে আগে। এবার এবার গর্তটায় উকি মেরে দেখুন। হেরিকেনের অল্প আলোয় ভূতনাথবাবুর গর্তের মধ্যে উকি মেরে দেখলেন একটা কালো মতো কলসি জাতীয় কিছু। আসুন বাবু, নেমে পড়ুন, বড্ড ভারী, দুজনা না হলে টেনে তোলা যাবে না। ভূতনাথবাবুর হাত পা কাঁপতে লাগলো উত্তেজনায়। বললেন, এই কি আছে ওতে? তুললেই তো দেখতে পাবেন। আসুন না বাবু, একটু হাত লাগান। ভূতনাথবাবু নামলেন। তারপর মুখ ঢাকা ভারী কলসিটা দুজনে মিলে অতি কষ্টে তুললেন ওপরে। পরাণ একগাল হেসে বললেন, এবার খুলে দেখুন বাবু, আপনার জিনিস। বেশ বড় পেতলের কলসি, মুখটায় একটা ঢাকনা খুব আট করে বসানো। শাবলের চার দিয়ে ঢাকনা খুলতেই চকচকে সোনার টাকা ওই হেরিকেনের আলোতে চকমক করে উঠল। বলছিলাম কিনা বাবু, এখন দেখলেন তো? যান, আপনার আর কোনো দুঃখ থাকলো না। 2-3 পুরুষ হেসে খেলে চলে যাবে। ভূতনাথবাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এরকমও হয়? পরাণের দিকে চেয়ে বললেন, পরাণ, এসব এসব সত্যি তো, নাকি নাকি স্বপ্ন? না বাবু, স্বপ্ন নয়, বুড়ো কর্তার সব কিছু এর মধ্যে। এতদিনে গতি হলো। ভূতনাথবাবু পরাণকে জড়িয়ে ধরে বললেন, পাগল হলেও তুমি ভালো লোক জানো, এর অর্ধেক তোমার। পরাণ সভয়ে পিছিয়ে গিয়ে বলল, ওরে বাবা, ও কথা শুনলেও পাপ। টাকা পয়সায় আমার কি হবে বাবু? তার মানে এত মোহর তুমি পেয়েও নেবে না? না বাবু, আমার আছেটা কে যে ভোগ করবে? একা বোকা মানুষ, ঘুরে ঘুরে বেড়াই, এই বেশ আছি। টাকা পয়সা হলেই বাধা পড়ে যেতে হবে। ভূতনাথবাবু চোখ কপালে তুলে বললেন, তাহলে গুপ্তধন খুঁজে বেড়াও কেন? আগে আগে ওইটা আমার নেশা, খুঁজে বেড়ানোতেই আনন্দ। লুকোচুরি খেলতে খেলতে যেমন আনন্দ হয়, হেও তেমনি। আচ্ছা বাবু, আমি আসি, ভোর হয়ে আসছে, অনেকটা পথ যেতে হবে। পরাণ দাস চলে যাওয়ার পর ভূতনাথবাবু অনেকক্ষণ বজ্রা হাতের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর ভাবলেন, একটা সামান্য লোকের কাছে হেরে যাব? ভেবে কলসিটা আবার গর্তে নামিয়ে মাটি চাপা দিলেন। ওপরে ওই ইটগুলো খানিক সাজিয়ে রাখলেন। তারপর নিশ্চিন্ত হয়ে একটু হাসলেন। অসংখ্য ধন্যবাদ আমাদের গল্পটি শোনার জন্য। আমাদের গল্পগুলি আপনাদের কেমন লাগছে? আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। কমেন্টস বক্সটি খোলা রইল, আমাদেরকে কমেন্টস করে জানান। আপনাদের মতামত পেলে আমরা আরও নতুন নতুন গল্প আপনাদেরকে শোনাতে সাহস পাব। আপনাদের মতামত আমাদেরকে আরও সাহসী করে তুলবে। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আরও একটি নতুন পর্ব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গল্পবাবুর পাঠশালার সাথেই থাকুন। ধন্যবাদ।